প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল, ইহুদিবাদী নেতার সতর্কবার্তা। আগামী 15 বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে মিশরের যুদ্ধ হতে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন এক ইহুদিবাদী নেতা। রাজনৈতিক ও কৌশলগত বিশ্লেষক আমিয়াদ কোহেন বলেছেন, আগামী 15 বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে মিশরের যুদ্ধ হতে পারে। তার মতে, ইরান ও তার আঞ্চলিক মিত্ররা দুর্বল হয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত চ্যালেঞ্জ হয়ে আসবে সুন্নি মুসলিম শক্তিগুলোর দিক থেকে। জেরুজালেমে অনুষ্ঠিত ইহুদি সংবাদ সিন্ডিকেট আন্তর্জাতিক নীতি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আমিয়াদ কোহেন বলেন, মিশর ও তুরস্ক ভবিষ্যতে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভবিষ্যতে মিশরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করবে। কোহেনের বক্তব্য অনুযায়ী ইরান নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স দুর্বল হয়ে পড়ার পর কৌশলগত নজর এখন শিয়া শক্তি থেকে সরিয়ে সুন্নি পলিটিক্যাল আন্দোলনের দিকে দেওয়া প্রয়োজন। তিনি বিশেষভাবে মুসলিম ব্রাদারহুডকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন সংগঠনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও প্রভাব বিস্তার করতে চাচ্ছে। বক্তব্যে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাস অঙ্গরাজ্যেও মুসলিম ব্রাদারহুড প্রভাব বিস্তার করতে চাচ্ছে। তিনি এমনকি নিউ ইয়র্কে রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে ইঙ্গিত করেন যে কিছু নির্বাচনী ফলাফল এই প্রভাবের সঙ্গে যুক্ত হতে পারে। তুরস্ক প্রসঙ্গে কোহেন বলেন, তুরস্ক ক্রমশ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে এবং এটি ইসরায়েলের জন্য ভবিষ্যৎ কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে দাবি করেন, আঙ্কারা মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার বাড়াচ্ছে। তার মতে, তুরস্ক এখন প্রভাব বিস্তার করছে এবং এটি ইসরায়েলের নিরাপত্তা নীতিতে নতুন করে বিবেচনায় নেওয়া উচিত। এর আগে গত মাসে ইসরায়েলের সাবেক গোয়েন্দা এজেন্ট জোনাথান পোলার্ডো একই ধরনের সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানের দুর্বলতার পর তুরস্ক ও মিশর ইসরায়েলের পক্ষে সম্ভাব্য ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ হতে পারে। উল্লেখ্য, ইসরায়েল ও মিশর 1979 সালে শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং তখন থেকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলিতে ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের আলোচনায় এসেছে। অন্যদিকে ইসরায়েল ও তুরস্কের সম্পর্ক সময় সময় উত্তেজনার মধ্য দিয়ে গেছে, বিশেষ করে গাজা, জেরুজালেম এবং আঞ্চলিক নীতিগত অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কোহেন তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ভবিষ্যতে ইসরায়েলের প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ শিয়া গোষ্ঠী নয়, বরং সুন্নি রাজনৈতিক শক্তি ও আঞ্চলিক রাষ্ট্রগুলো থেকে আসবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ইসরায়েলকে শক্তিশালী হতে হবে, আমেরিকাকেও শক্তিশালী হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা এখন দুর্বল অবস্থায় রয়েছে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। এদিকে ইরানের আকাশে ভিন গ্রহের কাণ্ড কারখানা, মার্কিন পাইলটের ভয়ঙ্কর বর্ণনা। চলতি বছরের এপ্রিল মাসে ইরানের আকাশে গুলি করে নামানো হয়েছিল একটি মার্কিন যুদ্ধ বিমান। সেই বিমান থেকে কোনো মতে প্রাণে বেঁচে ফেরা এক মার্কিন ফাইটার জেট পাইলট এবার গোয়েন্দাদের কাছে এক বিস্ফোরক ও অবিশ্বাস্য দাবি করেছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে একাধিক ইরানি ড্রোনকে অবিকল একটি জেলিফিশের আকৃতিতে দলবদ্ধভাবে উড়তে দেখেন। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4টি সূত্র নিশ্চিত করেছে যে ড্রোনগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একক কোনো প্রাণীর মতো আকাশে ডানা মেলছিল, যা মার্কিন গোয়েন্দা মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। F-15 যুদ্ধবিমানের ওই পাইলট উদ্ধার হওয়ার পর পেন্টাগনের গোয়েন্দাদের জানান, ড্রোনগুলো এমন এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে উড়ছিল যেখানে বড় ড্রোনের নিচে ছোট ড্রোনগুলো জেলিফিশের পায়ের মতো ঝুলছিল। ঘটনাটিকে এক প্রত্যক্ষদর্শী ভিন গ্রহের কোনো কাণ্ড কারখানার সঙ্গে তুলনা করেছেন। আবার অন্য এক কর্মকর্তা একে আকাশে ড্রোনের মাইনফিল্ড বলে আখ্যা দিয়েছেন। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাইলটের এই দাবি যদি সত্যি হয় তবে তা ইরানের ড্রোন প্রযুক্তির এক ভয়ঙ্কর ও অভাবনীয় অগ্রগতির প্রমাণ। ধারণা করা হচ্ছে, ড্রোনগুলোর এই বিশেষ ঝাঁক বা মেশড নেটওয়ার্কিং ক্ষমতার কারণেই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটিকে গুলি করে নামাতে সক্ষম হয়েছিল ইরান। এই সংঘাতের ইতিহাসে ইরানের আকাশে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপতিত হওয়ার ঘটনা এটিই প্রথম। অবশ্য পাইলটের এই দাবি নিয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যেই মতভেদ দেখা দিয়েছে। কারণ বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ওই পাইলট মাথায় প্রচণ্ড আঘাত বা কনকাশনের শিকার হয়েছিলেন। তাছাড়া এই যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল তার দ্বিতীয়বার বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে কুয়েত বাহিনীর ভুলবশত বা ফ্রেন্ডলি ফায়ারে তার বিমান ভেঙে পড়েছিল। ফলে মানসিক ট্রমার কারণে তিনি কোনো মরীচিকা দেখেছিলেন, নাকি ইরান সত্যি এমন কোনো গোপন ও মারাত্মক প্রযুক্তি তৈরি করে ফেলেছে যা আমেরিকারও অজানা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারিগরি ভাষায় একে ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং বলা হয়, যা চীন বা রাশিয়ার মতো দেশের কাছে রয়েছে বলে ধারণা করা হয়।
মার্কিন সামরিক মডার্নাইজেশন ও ড্রোন যুদ্ধ বিশেষজ্ঞ এমা বেটস জানিয়েছেন, এই ধরনের সমন্বিত ড্রোন ঝাঁক যদি বিস্ফোরক বহন করে নিখুঁতভাবে আকৃতি বজায় রেখে আক্রমণ চালাতে পারে, তবে তা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল ও ব্যয়বহুল হুমকি। পাইলটের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি সামনে এলো এমন এক সময়ে যখন গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতির পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তেহরান এই যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে 60 দিনের এক আলোচনা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও ড্রোন প্রযুক্তি নিয়ে পেন্টাগনের যে বাড়তি চাপ থাকবে তা বলাই বাহুল্য। এই বিষয়ে মার্কিন এয়ারফোর্স বা সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে ড্রোন বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ইরান সত্যি রাশিয়া বা চীনের সহায়তায় এই প্রযুক্তি অর্জন করে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য আগামী দিনে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সবশেষ জানিয়ে দেব, ইরানের সঙ্গে আলোচনায় কেন বাধা হচ্ছেন ট্রাম্প। ভ্যান্সকে কি তিনি ব্যর্থ করে দিতে চান? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে যখন আলোচনা করছিলেন, ঠিক সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প আবার ইরানে বোমা হামলার হুমকি দিয়ে অযাচিত মন্তব্য করে বসেছেন। ট্রাম্প ফক্স নিউজের এক সাংবাদিককে বলেন, ইরানিরা যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেন, তাহলে ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে আসা আলোচকেরা আর কখনো নিজেদের দেশে ফিরতে পারবেন না। প্রকৃতপক্ষে তখন ফিরে যাওয়ার মতো কোনো দেশই তাদের থাকবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় প্রধান ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ভ্যান্সকে যে কতটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, ট্রাম্পের বারবার এ ধরনের বাধা তৈরি তারই সবশেষ উদাহরণ। গতকাল সোমবার ভ্যান্স বললেন, প্রথম দফার আলোচনা শান্তির জন্য একটি সফল ভিত্তি তৈরি করেছে, কিন্তু এখন ভ্যান্সকে এমন একটি যুদ্ধ শেষ করার পথ খুঁজে বের করতে হবে যে যুদ্ধের শুরুতে তিনি নিজেই বিরোধী ছিলেন। একই সঙ্গে তাকে তার বসের খামখেয়ালিপনা ও এমন এক শত্রুপক্ষকে সামলাতে হবে যারা ট্রাম্পের হুমকিতে মোটেও ভয় পাচ্ছেন না। গতকাল এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বললেন, গত রবিবার আমরা ইরানিদের বলেছি, আপনারা যখন এমন কথাবার্তা বলেন যাকে আমাদের এই প্রজন্মের তরুণেরা ফালতু কথা বলে ভাবেন, সুতরাং আপনারা আশা করতে পারেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার জবাব দেবেন না এবং সত্যটা তুলে ধরবেন না। তাই তারা যখনই অসত্য কিছু বলবেন, প্রেসিডেন্ট অবশ্যই তার জবাব দেবেন। উভয় পক্ষই শত্রুতা বন্ধ করতে একটি সমঝোতা মসলা স্বাক্ষর করেছে এবং এখন 60 দিনের মধ্যে দীর্ঘস্থায়ী একটি পরমাণু চুক্তি করার চেষ্টা করছে। কিন্তু 2028 সালের রিপাবলিকান মনোনয়নের জন্য সবচেয়ে এগিয়ে থাকা ভ্যান্সের জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণই রয়ে গেছে। শান্তি চুক্তিটি নিয়ে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, এটি যদি সফল হয় তবে এর কৃতিত্ব আমি নেব, আর যদি ব্যর্থ হয় তবে আমি জেডিকে দোষ দেব। ভ্যান্স অবশ্য বলেছেন, প্রেসিডেন্ট এটি মজা করে বলেছেন, তবে ট্রাম্প অন্যের উপর দোষ চাপাতে দ্বিধা করেন না। আর ভ্যান্স ভবিষ্যতের এই আলোচনাকে কিভাবে সামলান তার উপরই নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল ও ট্রাম্পের উত্তরসূরি হিসেবে তার নিজের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় প্রধান ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ভ্যান্সকে যে কতটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, ট্রাম্পের বারবার এ ধরনের বাধা তৈরি তারই সবশেষ উদাহরণ। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো কারিম সাজ্জাদপুর বলেন, ভ্যান্স ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন। একটি অপ্রিয় যুদ্ধ শেষ করতে পারলে তিনি হয়তো বাহবা পেতে পারেন, আবার এমনও হতে পারে শেষ পর্যন্ত তাকে মার্কিনদের জন্য এক অপমানজনক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের এক চরম শত্রুকে শত শত কোটি ডলার দিয়ে দেওয়ার চুক্তির মূল কারিগর হিসেবে দেখা হবে। আরেকটি বিষয় পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে, সেটা হচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারদের সহযোগিতার উপর নির্ভর করতে হচ্ছে। সাজ্জাদপুর বলেন, যে কোনো মার্কিন রাজনীতিবিদ, বিশেষত যিনি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন, তার জন্য এটি কোনো অনুকূল পরিস্থিতি নয়। মার্কিন নাগরিকেরা ট্রাম্প প্রশাসনের কাছে যুদ্ধ বন্ধ ও জ্বালানি খরচ কমানোর জন্য দাবি জানাচ্ছেন। তবে সাজ্জাদপুর যুক্তি দিয়ে বলেন, মার্কিনেরা আসলে যুদ্ধ কিভাবে শেষ হচ্ছে তার উপর বেশি নজর রাখছে। সাজ্জাদপুর বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তার গ্রাফ দ্রুত নেমে গেছিল, কারণ সে সময় 13 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছিলেন। এই গবেষক বলেন, মার্কিনেরা যুদ্ধ পছন্দ করেন না, কিন্তু পরাজয় তারা আরও বেশি অপছন্দ করেন। ভ্যান্স সুইজারল্যান্ড ত্যাগের প্রায় সঙ্গে সঙ্গেই সম্ভাব্য একটি দীর্ঘমেয়াদী চুক্তির যে রূপরেখা দিয়েছিলেন, তাতে ফাটল দেখা দিতে শুরু করেছে।